আমার মনে হয় আমার সম্পর্কে আমি যে সম্মানটা পাই সেটা যতদিন বজায় থাকবে আর যতদিন হারাবো না আমার আর কারোর কোনো খাবার দরকার নেই। কিন্তু আমার সম্পর্ক আমার পরিচয় না, আমার কাজটা আমার পরিচয়। পরিস্থিতি কিন্তু সব থেকে বড় বদল আনে। আমি তথ্যতে বিশ্বাসী, আমি সোশ্যাল মিডিয়া কনস্পিরেসি থিওরিতে বিশ্বাসী নয়। আমি লাইভ ল ফলো করি, আমি সুপ্রিম কোর্ট ফলো করি, আমি দ্য বেঞ্চ ফলো করি। কিন্তু সমালোচনাও যেটা হচ্ছে সেইটাকেও ভালোবেসে নিতে হবে। আমার ভাইজি আমায়রাকে আমার বাচ্চা করে দিয়েছে। কখনো তিনি কীর্তি, আবার কখনো তিনি জয়া, আবার কখনো তিনি নিশা, আবার কখনো তিনি ঈশা। এবার তিনি আসতে চলেছেন এক নতুন চরিত্র নিয়ে এবং সবটা নিয়েই তিনি রুক্মিণী মৈত্র। ওয়েলকাম টু অডিশন। থ্যাংক ইউ সো মাচ। মায়াময়ী একটা ইন্ট্রোডাকশন ছিল। সত্যবতীটা মিস করে গেছি। ঠিক আছে, অডিয়েন্সটা মিস করলেই চলবে। শুরুতেই যেটা প্রশ্ন থাকবে যে এই চরিত্র তোমার একদম আলাদা, মানে বুমারাং থেকে একদমই একটা শিফট। কি বলবে, মানে প্রথম যখন স্ক্রিপ্টটা হাতে পেলে এরকম একটা হেয়ার কাট, একটা বয়েজ লুকে, আবার হাতে বন্দুক, কি বলবে ওভারঅল একটু শেয়ার করবে? বুমারাংয়ের প্রসঙ্গেও তুললে বললে এটাই বলবো যে আগের ছবিতে অ্যাটলিস্ট ন্যাড়া ছিলাম, এই ছবিতে অ্যাটলিস্ট মাথায় চুল আছে, তো সেইটা একটা পাওনা, বাড়তি পাওনা। এর পরেরটা পুরো হাঁটু অব্দি চুল বিনোদিনীতে। কিন্তু এটাই বলবো যে শুধু বুমারাং না, আমার ক্যারিয়ারে যটা ছবি হয়েছে তার সবকটার থেকেই আবার একদমই আলাদা। এবং সেটা কোথাও না কোথাও আমার একটা কনসিয়াস বলবো না, কিন্তু হয়তো সাবকনসিয়াস একটা ডিসিশন থাকে যে নতুন কিছু আমি সবসময় অডিয়েন্সকে দেওয়ার চেষ্টা করব। সেটা তুমি যেমন বলে কবিরে, ককপিটে, সব কটা সিনেমায় আমি চেষ্টা করি। লাস্ট সিনেমা যদি ছবিতে ঈশা আর নিশা ডাবল রোলটা হয়, অ্যান্ড তারপরে আবার মায়া, তো একদমই নতুন। এবং আমার মনে হয় বাংলা চলচ্চিত্র জগতেও একটা ব্র্যান্ড নিউ চরিত্র দেখতে চলেছে। আর আমি যতবারই নতুন 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 বলে আমি সত্যি নতুন কিছু একটা করি, এমন না যে নতুন করি, নতুন বলে এটা আগ্রি তো অবশ্যই একটা মানে অদ্ভুত একটা ক্যারেক্টার। আমার মনে আছে যে সৃজিত আমাকে বলেছিল যে চুল ছোট করে ছাটা, মানে বলছে যে ওর হয়তো কোনো ছেলেদের নাপিতের দোকানে ঢুকে গিয়ে বলে যে চুলটা কেটে দাও, সেটাও বলে না, হয়তো বলে যে আমার চুলটা ছেটে দাও। দ্যাট ইজ মায়া। ওর কাছে শি ইজ নো ননসেন্স, নো ড্রামা। ওর পুরোটাই হলো যে মানে সব থেকে বড় অস্ত্র হলো মগজ অস্ত্র, এটাই ওর ভাবনা। শি ইজ ভেরি অ্যাওয়্যার। এবং একটা পুলিশ অফিসার যেরম হয় যে মানে নিজের বাড়িতে যা ইচ্ছে হয়ে যাচ্ছে, নিজের সঙ্গে যা কিছু ঘটে যায়, কিন্তু শি ইজ মেড অফ স্টিল। ওকে সেই মুহূর্তে সমাজের জন্য, মানুষের জন্য ওকে করে যেতে হবে, এবং ও ওটাকেই ওর প্রায়োরিটি হিসাবেও দেখে। সো আমরা অলরেডি দেখে নিয়েছি টিজার আর ট্রেলার থেকে যে ও একটা অ্যাসপায়ারিং মাদার, কিন্তু ওর প্রায়োরিটিটা তবু ওর কাজ, ওর কর্মক্ষেত্রটাই ওর কুরুক্ষেত্র হলেও কিন্তু সেটাই ওর সব থেকে প্রথম প্রাধান্যে। সো এই সব কিছু মিলিয়ে মায়া একটা অসাধারণ চরিত্র। এবং শ্রীদ আমাকে বলেছিল যে এটা কিন্তু শিরো না, এটা হলো হিরো। সো মায়া হলো হিরো। দুটো বিষয়, ইম্পর্টেন্ট বিষয় ছবিটায় তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে সিস্টেম, আর একটা হচ্ছে দারিদ্রতা একটা মানুষকে কতটা নিচে নামাতে পারে, এবং চাকরি হারিয়ে যাওয়া, যেটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সোসাইটিতে, যে চাকরি হারিয়ে যাচ্ছে এবং চাকরি পাচ্ছে না, কোয়ালিফিকেশান থাকতেও চাকরি পাচ্ছে না। এই সময় সোসাইটিতে দাঁড়িয়ে করাপশন বিষয়টাকে নিয়ে তুমি কি বলতে চাইবে এবং কীভাবে দেখো বিষয়টাকে? দেখো, যদি আমি টেক্কার প্রসঙ্গেই বলি, আমরা যেহেতু সব সিনেমা তো আমাদের সোসাইটি থেকেই অনুপ্রাণিত হয়, আমাদের মানে সিস্টেম থেকে, সোসাইটি থেকে। অবশ্যই টেক্কার মাধ্যমে আমরা একটা সাইড অফ দ্য সোসাইটি দেখাচ্ছি। ওই সোসাইটির মধ্যে একটা শ্রেণীর মানুষের কথা বলছি যার দেয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু একটা আন্দোলন করা বা একটা সিস্টেমের আগেনস্টে বলা বা লড়াই করা কিন্তু শুধু কোনো শ্রেণী সেন্ট্রিক না, এইটা যে কোনো শ্রেণীর মানুষের সাথে হতে পারে। আমার মনে হয় পরিস্থিতি কিন্তু সব থেকে বড় বদল আনে। ইট ইজ নট শ্রেণী বদল আনার জায়গা না, পরিস্থিতি মানুষের মধ্যে বদল আনে এবং সিস্টেমের মধ্যে বদল আনে, কারণ আমরা সবাই একটা সিস্টেমের সঙ্গে যুক্ত। সো যেই জায়গা থেকে আছে, যে শ্রেণীতে আছে, এটা আমাদের এখানে হয়তো একটা শ্রেণীর মানুষকে দেখানো হচ্ছে, ইখলাক আলম বলে, কিন্তু ওই বললাম আজকে আমিও একটা এমন পরিস্থিতিতে পড়তে পারি যেখানে আমার মনে হয় যে আমি প্রতিবাদ করব, আমার মতন করে প্রতিবাদ করব। সো প্রতিবাদের কোনো শ্রেণী হয় না, সেটা শুধু পরিস্থিতি হয়। তো আমার ঠিক সেটাই বিশ্বাস। এবং সিনেমাটা অবভিয়াসলি আমাদের এই মুহূর্তে, বা আমাদের এই মুহূর্তে বলবো না, আমরা সবাই খুব জানি যে আমাদের করাপশন, মানে যত বছর আমাদের আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে
সেই ততগুলো বছর করাপশনও ঠিক সেই স্বাধীনতার সঙ্গে সঙ্গেই হাতে হাত মিলিয়েই এগিয়েছে। তো এইটাকে চেঞ্জ হতে গেলে আরও 70-80 বছর আরও লেগে যাবে সে অর্থে বলতে গেলে। কিন্তু অবভিয়াসলি ওই সিস্টেমের প্রতি মানে বিরুদ্ধেই একটা প্রতিবাদ এবং একটা প্রতিবাদের কথা বলছো, সেখান থেকেই দাঁড়িয়ে একটা প্রশ্ন করছি। মানে এই সময় আমরা আন্দোলন দেখেছি বেশ 1-1.5 মাস ধরে। হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে তোমাকে আমরা আন্দোলনে সেভাবে রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে জুড়ে যেতে দেখিনি। সেটা নিয়েও কিন্তু মানুষের অনেক বক্তব্য যে কেন রুক্মিণীকে আমরা, দেব নেমেছিলেন কিন্তু রুক্মিণীকে কেন আমরা পেলাম না, সেটা নিয়ে প্রথমত আমার মনে হয় সেটা তুমি তোমার মতো ভাবে প্রতিবাদ করেছো। প্রথমত আমার এটা বিশ্বাস যে প্রতিবাদের কোনো ভাষা হয় না, কোনো স্ট্রাকচার হয় না যে এইটা করলে এটা প্রতিবাদ, এটা করলে এটা আগেনস্ট, মানে এটা প্রতিবাদ হলো না, এটা হতে হতে গিয়ে থেমে গেল, বা এটা খুব বেশি দৌড়ে গিয়ে প্রতিবাদ হলো। এইটা আমি জানি না যে এই স্ট্যান্ডার্ডটা কে সেট করেছে প্রথমত। দ্বিতীয়ত আমি এটাই বলবো যে আমি তো আরও বেশি চমকে গেছি এটা দেখে, যদিও বা সত্যি কথা বলতে গেলে আমি 9 তারিখ থেকে দেশে ছিলাম না। তারপরে আমার ফ্যামিলিতে অনেকজনের অনেক ইস্যুস চলছিল, সেই সব জুড়ে আমি অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। আমার মায়েরও শরীর খারাপ ছিল, অনেক কিছু ছিল, তো হসপিটালে অনেক যাতায়াত চলছিল। বাট সেটাও না, সেই অর্থে আমি কিন্তু এটাও না যে প্রতিবাদ হচ্ছে বলে আমি প্রথমেই ঝাঁপিয়ে পড়েছি। আমি আগে জিনিসটা বুঝেছি, আমি তথ্যতে বিশ্বাসী, আমি সোশ্যাল মিডিয়া কনস্পিরেসি থিওরিতে বিশ্বাসী নয়। তো আমি সব কিছু দেখে, তথ্য দেখে, আমি লাইভ ল ফলো করি, আমি সুপ্রিম কোর্ট ফলো করি, আমি দ্য বেঞ্চ ফলো করি, তথ্য বেসিসে আমি কথা দেখি, তারপরে আমি আমার প্রতিবাদটা কিন্তু আমার মতন জানিয়েছি। কিন্তু সবথেকে দুঃখের বিষয় যে এই প্রতিবাদ যারা মানে রাস্তায় নামেনি তাদেরকে তো বলাই হচ্ছে, কিন্তু যারা রাস্তায় নেমেছে তারপর দেখছি তাদেরকেও বলা হচ্ছে, যারা প্রতিবাদে করছে তাদেরকেও নিয়ে কথা বলা হচ্ছে, মানে ভুল বাজে কথা বলা হচ্ছে এরকমভাবে একটা এক্স্যাক্টলি। নামলেও ফুটেজ খাচ্ছ, না নামলেও আমাদের সঙ্গে নেই, যদি নামছি করছে তার মানে এবার ভেবে চিন্তে নামছি, মানে এটা অদ্ভুত একটা জিনিস। কিন্তু আর সব থেকে এই সব মেনে নিলাম, কথাবার্তা সব মেনে নিলাম, কিন্তু আমার সব থেকে খারাপ যেটা লেগেছে আমার নারী হিসাবে, যে একটা নারীর জন্য প্রতিবাদে সব থেকে বেশি অসম্মানিত কিন্তু নারীরাই হয়েছে এবং নারীর হাতেই হয়েছে। ট্রোলসে যখন লেখে লোকেরা, সব থেকে বেশি কিন্তু মেয়েরাই মেয়েদেরকে নিয়ে লিখছে, মেয়েরাই মেয়েদেরকে নিয়ে বলছে। যদি আমরা এক্সপেক্ট করছি, সে ফর এক্সাম্পল আ ভেরি সিম্পল থিং অ্যাজ ফেমিনিজমকে সবসময় আমরা একটা নেগেটিভ ব্র্যাকেটে ঠেলে দিই, তা কিন্তু নয়। ফেমিনিজম ইজ আ ভেরি সিম্পল কনসেপ্ট, যে আমরা সেরিব্রাল ইকুয়ালিটি ডিমান্ড করি, বা আমরা সব জায়গায়, আমি বলছিলাম ছেলেদের থেকে এগিয়ে যাব বা ছেলেরা আমাদের থেকে এগিয়ে যাবে, আমরা একসাথে হাত ধরে একসাথে এগোবো। ওইটাই কিন্তু দুটো সেক্সের এরমভাবেই কিন্তু থাকা দরকার। এবং আমার একটাই জিনিস মানে অসম্ভব, মানে আমি যেন আমাকে নাড়িয়ে দিয়েছিল যে যখন আমরা এত কিছু চাইছি, আমরা মেয়েরাই যদি আগে মেয়েদের সাথে একতাই বল বয় না, এক না হই, হাউ ডু আই এক্সপেক্ট দ্য আদার সেক্স, দ্য অপোজিট সেক্স টু রেসপেক্ট আস? যদি আমরা নিজেরাই এক না হই, তাহলে আমরা আমরা যখন ব্রিটিশের এগেনস্টে ফাইট করেছিলাম, তখন তো যখন সবাই গিয়ে এক হাত হলো, একটা মুঠো হলো, তখন গিয়ে আমরা ঘুষিটা মারলাম। তাহলেই তাই বলতে। তারপরে যদি কোনো ছেলে ঘুরে বলে দাও তোমাদের নিজেদের মধ্যে ইউনিটি নেই, আমার আগে তো তোমরা নিজেরাই একে অপরকে কথা শোনাচ্ছ, মেয়েরাই তারা আমাদের ছেলেদের থেকে তুমি কীভাবে এক্সপেক্ট করছো যে আমরা সম্মান করব, আমরা তোমাদেরকে সমান জায়গা দেবো? সবসময় চেঞ্জ বিগিনস ইন ইউ। কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেটা হোম মানে যে তোমার ঘর সেটা না, তোমার মধ্যে, তোমার চারিদিকের মানুষের মধ্যে। সেইটা যখন হবে, মেয়েরা যখন মেয়েদের পাশে দাঁড়াবে, সে যত ঝড় বয়ে যাক, ঘরের ভেতরে এসে বলবে যে এটা কিন্তু তুই ভুল করলি, কিন্তু লোকের সামনে বলবে যে না ঠিক, দ্যাট ইজ সিস্টারহুড। একদম, এটা ভাবতে হবে না? সে জায়গায় দাঁড়িয়েই 2017 সাল থেকে তোমার টলিউডে কাজ শুরু হয়, এবং যদি সেদিনের রুক্মিণীকে আর আজকের রুক্মিণী কী নিজের মধ্যে কী চেঞ্জেস লক্ষ্য করলে এবং কী শিখতে পেরেছো? বিকজ আমার মনে হয় ইন্ডাস্ট্রি থেকে খুব কম সময় মানুষ খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখে যায়। আগেও ছিল, এমন বলবো না যে ছিল না, কিন্তু আরেকটু পার্সেন্টেজটা বেড়েছে হতে বলে না, এই সহ্য ক্ষমতা, সহ্য শক্তি, সেটা আমি নেগেটিভভাবে কিন্তু বলছি না, আমি পজিটিভভাবেই বলছি। কারণ আমার মধ্যে ডিসিপ্লিন আছে, আমার মধ্যে ডাইনামিজম হয়তো আছে, আমার মধ্যে প্যাশন আছে, কিন্তু আমার মধ্যে হয়তো ডিটারমিনেশনটা কম ছিল। ট্যালেন্টও আছে কিন্তু আমার মধ্যে ডিটারমিনেশনটা কম ছিল, যে আমি কখনো ভাবিনি যে আমি এত কিছু করে উঠতে পারবো, বা আমি 100টা ইন্টারভিউজ করতে পারবো, বা আমি যা বয়ে যাক আমার মধ্যে যত রকমের ঝড়, কিন্তু আমি একটা শটে একটা ক্যামেরার সামনে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে নিজেকে একদম পারফেক্ট দেখিয়ে কাজটা করতে পারবো। কারণ 100 বছর পর কোনো ফ্রেমের তলায় এটা লেখা থাকবে না যে সেদিনকে রুক্মিণীর মন খারাপ ছিল তাই সিনটা খারাপ হয়েছে, না। দের আর নো রিটেক্স ইন সিনেমা,
বিহাইন্ড দ্য ক্যামেরা হয়, কিন্তু ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা যেটা দর্শকের সামনে, সেটাই আর রিটেক বলে কিছু নেই, একবার যেটা থেকে গেল ওটাই রয়ে গেল। সো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ওই যে নিজের মেন্টাল উইল পাওয়ারটাকে বাড়ানো, এবং তার সঙ্গে যদি নেগেটিভ দিক থেকেও বলে যে এত মানুষের কথা, এত আলোচনা, সেটা তো মোর দ্যান, ওটা তো ওয়েলকাম, কিন্তু সমালোচনাও যেটা হচ্ছে সেইটাকেও ভালোবেসে নিতে হবে। যেরকম আমি সবসময় বলে এসেছি যে মানুষেরকে যদি তুমি কাউকে ভালোবাসো, তাহলে তুমি শুধু তার ভালোটাকে ভালোবাসলে হবে না, তার খারাপটাকেও ভালোবাসতে হবে। আগের সময় হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না বলে সেটা একটা ব্লেসিং ছিল, যে এতগুলো ওপিনিয়ন্স আমাদের নিতে হতো না। এটা তো ন্যাচারাল, 100 জনের মধ্যে তোমাকে হয়তো, তুমি দারুণ হলে তোমাকে 70 জন পছন্দ করবে, 30 জন তো অপছন্দ করতেই পারে, কিন্তু হ্যাঁ, কিন্তু ওটা আগে জানানোর অভিনেতা অভিনেত্রীদের কাছে ওটা বলার জায়গা ছিল না, ওটা খবরের কাগজেই পড়তাম, নিজের বক্তব্য নিজের ঘরের মধ্যে হতো। এখন সবার কাছে ফ্রি ডেটা, তো সেই কারণে অবশ্যই সবাই তাদের ওপিনিয়ন্সগুলো সবসময় জানাতে থাকে। এবার 70% অ্যাকচুয়ালি 70 না 90% ভালো, কিন্তু হিউম্যান নেচার 10% উপরে চোখটা গিয়ে পড়ে, কিন্তু সেটাকেও নিজেকে, এবং মিডিয়া সেটা নিয়েই হেডলাইনটা করে, সেটাও বলতে হবে। তো সেটাই হয়, যেটাকে ক্লিকবেট, মেজরিটি অফ দ্য টাইমস ওটাকে ক্লিকবেট হিসেবে কিন্তু ইউজ করা হয়, সে যতই ডিনাই করে, বিকজ নেগেটিভিটি সেলস, উইচ ইজ ট্রু। টিআরপি কোথায় আছে সেটা আমরাও জানি। তো ওটা জেনে জিনিসটাকে নিজেকে কোথাও না কোথাও থিক স্কিন করে নিতে হয়েছে। এবং আমি হয়তো এত ছোট বয়স থেকে হয়তো অ্যাক্টিং জগতের সঙ্গে না, মডেলিং জগতের সঙ্গে যুক্ত বলে এইটা হয়তো আমার মধ্যে একটা ডিফেন্স মেকানিজম জেনারেট করেও গেছিলো। সো সব কিছু মিলিয়ে হ্যাঁ, এই কি সহ্য ক্ষমতাটা অনেক বেশি। সেখান থেকে তুমি মডেলিং করেছো, তারপর বলিউডে কাজ, টলিউডে কাজ, তাও কোথাও গিয়ে তোমার মনে হয় যে দেবের গার্লফ্রেন্ড বলে সেই যোগ্য সম্মানটা তোমায় কোথাও হয়তো দেওয়া হয় না, কখনো এই বিষয়টা ফিল করেছো? আমার মনে হয় আমার সম্পর্কে আমি যে সম্মানটা পাই সেটা যতদিন বজায় থাকবে আর যতদিন হারাবো না, আমার আর কারোর কোনো কথা ভাবার দরকার নেই। সম্পর্কে যেদিনকে সম্মানটা বজায় থাকবে না, সেদিনকে আমাকে একবার চোখটা খুলে মাথাটা নাড়িয়ে আকাশে তাকিয়ে ভাবতে হবে যে এটা কী হয়ে গেল। তার বিয়ন্ড আমার মনে হয় যতদিন আমার কাজ সম্মান পাচ্ছে, আমি এটা আগেও বলেছি যেটা আমার বিশ্বাস, এটাই হওয়া উচিত। ইট ইজ ভেরি স্যাড যে অনেক লোকের ওদের ইলিউশনে বাঁচতে পছন্দ করে, কিন্তু আমার সম্পর্ক আমার পরিচয় না, আমার কাজটা আমার পরিচয়। এবং যারা সেটা দেখে তারা কিন্তু হলের টিকিট কেটে গিয়ে আমার সিনেমাটা দেখে আমার কাজটাকে আমার পরিচয় হিসাবে দেখে, এবং আমাকে সেটা নিয়ে 10টা ভালো কথাও বলে। এবং যে পরিমাণে বাচ্চাদের ভালোবাসা আমি পাই, স্পেশালি যখন নিশা হয়েছে, এর থেকে বড় আমার মনে হয় সম্মান ভয় দেখিয়ে পাওয়া যায়, বলে যে এই যে এটা আমি, হ্যাঁ, ইউ ক্যানট। আমাকে সেদিনকে সৃজিত একটা খুব সুন্দর লাইন বললো যে দ্যাট ইয়োর ফ্রেন্ডস উইল নেভার স্টপ লাভিং ইউ and your enemies will never stop hating you. So দুটোকেই বুঝিয়ে লাভ নেই। আর এনিমিজ আমি বলি, এনিমিজ ইজ টু স্ট্রং আ ওয়ার্ড, কিন্তু আমার মনে হয় ওটা একটা সেকশন অফ সোসাইটি আছে যারা ওটাই দেখতে পছন্দ করে, ওটাই বলতে পছন্দ করে, বা হয়তো আমার কাজ ছাড়া আমাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল কোনো কথা নেই, বিকজ হয়তো আই এম অ্যাকচুয়ালি ভেরি বোরিং পার্সোনালিটি, সেটা আমি বিশ্বাস করি। আমাকে নিয়ে কী বা লিখবে, দর্শক খোঁজে, তো সেই জন্যই খোঁজে। সো দ্যাটস অ্যাবাউট ইট। তো ঠিক আছে, যেটা বললাম যে যার যেটা ভাবার, যার যেটা লেখা সেটা লিখবে। আমার হলে আমি কাজটা করে যাবে, এবং আমি করে যাচ্ছি ভগবানের দয়ায়, আশীর্বাদে। আর আই এম ভেরি গ্রেটফুল। আমি যত ডিরেক্টর পাচ্ছি, নানান ভিন্ন চরিত্র আমায় কাস্ট করছে, সেটা ইয়াসমিন হোক কবিরে, সেটা সুইজারল্যান্ডের রুমি হোক, সেটা বুমারাঙে নিশা হোক, সেটা এরপর রিলিজ করবে বিনোদিনী অফকোর্স, বিনোদিনী হোক। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে টেক্কায় মায়া। আমার মনে হয় এইরকম চরিত্র আগে বাংলা চলচ্চিত্র জগতে আমি এই মুহূর্তে বুক ফুলিয়ে বলতে পারি যে আর কোনো অভিনেত্রী হয়তো এই লেভেলে টেক্কা দেয়নি এরকম নানান চরিত্র করে, সেটা তো গ্যারেন্টিড। রুক্মিণী কি নতুন কোনো চরিত্র করতে চায়, বা এমন কোনো মানে চেকলিস্টে রয়েছে যে এটা করতে চাই বা এরকম পাচ্ছি না? এখনও সেরমভাবে ভাবিনি, কিন্তু আমার ভীষণ ইচ্ছা আছে একটা ভূত হওয়ার। এক্ষুনি সবাই লিখবে হ্যাঁ শিওর জ্ঞান, বাট আমার খুব হরর স্টোরি করে, কারণ আমার হরর দেখতে খুব পছন্দ। আশ্বিনের শারদপ্রাতে বন্দুক হাতের থেকে ভূত। হ্যাঁ, আমি আগে রোবটের থেকে, যদি আমি পুলিশ, আমাকে সে নিয়ে খুব সুন্দর একজন টুইট করেছে যে ভার্সিটালিটি যদি বলতে হয় তাহলে রুক্মিণীকে নিয়ে হয়তো বলতে হবে, কারণ রোবট থেকে কপ থেকে কুইন্টেসেন্সিয়াল বেঙ্গলি। সো মানে ফ্রম বুমারাং টু টেক্কা টু বিনোদিনী। সো আমার মনে হয় এরপরে ভূত হতে আমার কোনো ইনহিবিশনস নেই, ন্যাড়া হয়ে গেছি, আর ভূতে কিসে ভয়। আচ্ছা, এই যে হঠাৎ করে দেখতে পাও নিজের ওই চ্যাম্পের সেই একটা পোস্টার, বিয়ের পোস্টারটা, যে রুক্মিণী বিবাহিত, এই বিষয়টা কি অবাক? আর কি বলবো, ওই যে আরে আমাকে ছাড়ো আমার মাকে সকালে দেখেছি,
ও গড, এটা নিয়ে সব আমাকে ছেড়ে দাও, আমার মাকে যতজন সারা বিল্ডিং আমার ফ্যামিলি গ্রুপস এই ওই, আমার মা বলে ও মা তাই আমাকেও ডাকলো না, ছি ছি ছি। এগুলো হচ্ছিলো মানে পেপারে বেরিয়েছে, ওটা নিয়ে একটা কনফিউশন। আমার ভাইজি আমায়রাকে আমার বাচ্চা করে দিয়েছে। আমি ভাবছি যে কী হচ্ছে, এটাই সোশ্যাল মিডিয়া। এই সব শুনে বলতে হবে ঠিক আছে, অল ইজ ওয়েল। দেবকে সাংসদ, অ্যাক্টর নাকি প্রডিউসার, কত নাম্বার দেবে 10-এ? তোমার পার্সোনাল ভিউ থেকে জিজ্ঞেস। এই মুহূর্তে 8 তারিখে যখন টেক্কা রিলিজ করবে আপনারা সবাই আমার সাথে একমত হবেন, এবং আমি যেহেতু সিনেমার সেটে এটা দেখেছি, এই মুহূর্তে 10-এ 100 দিলাম আমি অভিনেতা দেবকে। সেটা আপনারা হলে গিয়ে দেখে নেবেন, একদম, এবং মায়াকেও।